আসসালামু আলাইকুম। আমি মিতু বলছি রাজশাহী থেকে। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা কেমন একটু মেঘলা মেঘলা ছিল, তো আলো কম আসছিল। আমি যদিও লাইট দিয়ে ভিডিও করেছি, তারপরেও কেন যেন অন্ধকার লাগছিল। তো যাই হোক, এর মধ্যেই কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা মুছে তারপরে কিন্তু চলে এসেছি আমার গেস্ট রুমে। আর এখন কিন্তু গেস্ট রুমের শোকেসের উপরের অংশটা ভালোভাবে মুছে নিচ্ছি। আর মুছে নেওয়ার পরে শোকেসের উপরে যেই জিনিসগুলো থাকে ওই জিনিসগুলোই রেখে দিচ্ছি। অর্থাৎ বিভিন্ন রকমের প্রোটিন পাউডারগুলো যে থাকে ওগুলোই রেখে দিচ্ছি। এখানে সবগুলো প্রোটিন পাউডারই কিন্তু আয়নের বাবা খায়। আমি আর আয়ন শুধু সয়া মিল্কটা পছন্দ করি, কারণ এটার টেস্টটা অনেক ভালো। এর মধ্যে ১-২টা প্রোটিন পাউডার আছে যেগুলো মাসল বিল্ডিংয়ের কাজ করে। আয়নের বাবা যেহেতু জিম করে, সেহেতু কিন্তু মাসল বিল্ডিংয়ের প্রোটিন পাউডারগুলো দরকার হয়। তো এর মধ্যেই কিন্তু আমি আমার ড্রয়িং রুমে চলে এসেছি। আর ড্রয়িং রুমের এই টি টেবিলটার উপরে অনেক ধুলা জমেছিল, সেগুলো কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই কিন্তু বলে রমজান মাসে কাজ কম থাকে, রান্নাবান্না কম থাকে। তবে আমার কাছে মনে হয় কাজ কিন্তু রমজান মাসে আরও দ্বিগুণ হয়ে যায়। সকালের দিকের নাস্তাটা তৈরি করতে হয় না ঠিকই, কিন্তু রান্না বান্না, ইফতার তৈরি সব কিছু মিলিয়ে কিন্তু অনেক কাজ বেড়ে যায়। আর এই তো আমি কিন্তু এখন কিচেনে চলে এসেছি। আর এখানে কিন্তু এখন সাবুদানা সেদ্ধ করতে দিয়ে দিব। ওই যে আমি যে ডেজার্টটা বানিয়ে খাইয়েছিলাম সাবুদানার, আয়নের বাবা এখন প্রতিদিনই বলে ওই ডেজার্টটা ছাড়া নাকি তার চলবেই না। সাবুদানা সেদ্ধ বসিয়ে তারপরে কয়েকটা বাসন জমেছিল, ওই বাসনগুলোই কিন্তু এখন ধুয়ে নিচ্ছি। সাহারিতে খাওয়ার পরে যে বাসনগুলো জমেছিল ওইগুলো কিন্তু আর ধুয়ে ঘুমাতে পারিনি, এজন্য কিন্তু এখনই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। একবারে বেশি বাসন জমানো আমার কাছে একদমই ভালো লাগে না, সেজন্য অল্প অল্প বাসন হতেই আমি কিন্তু ধুয়ে ফেলি। বেশ কয়েকদিন ধরে খেয়াল করছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এমনভাবে হারিয়ে যাই যে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিতেই ভুলে যাই। তো এখনই কিন্তু আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের ভিডিওগুলোর মতোই আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি দেখতে দেখতে যদি সত্যি সত্যি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এর মধ্যেই কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে ফেলেছি। এখন আমি বাসনগুলো উপর করে দিব পানি ঝরে যাওয়ার জন্য। আর পানি ঝরে গিয়ে বাসনগুলো শুকিয়ে গেলেই আমি আমার ক্যাবিনেটে উঠিয়ে রেখে দিব বাসনগুলো। আমি এদিকে কাজ করতে করতে এর মধ্যে কিন্তু সাবুদানাটা সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি সাবুদানাটা নামিয়ে নিব। আর এখন কিন্তু চুলায় আমি মুরগির মাংস রান্না করতে বসিয়ে দিব। এই মাংসটা সাহারি এবং রাতের জন্য রান্না করছি। আজকে শুধু মুরগির মাংসটাই রান্না করে নিব। আর গতকালের যে তরকারি আছে ওগুলো গরম করে নিলেই হয়ে যাবে। আসলে আমি প্রতিদিন রান্না করছি ঠিকই, তবে ঠিকমতো খাওয়া হচ্ছে না। এজন্য কিন্তু তরকারি থেকেই যাচ্ছে। তাই চিন্তা করেছি আজকে সাহারি এবং রাতের জন্য শুধু মুরগির মাংস রান্না করব। আর যে তরকারিগুলো আছে ওগুলাই গরম করে নিব। আর এই মুরগিটা ছিল আমার আম্মুর বাসায় পালা মুরগি। মুরগিটা কিন্তু বেশ বড়সড় হয়েছিল, তো আম্মু কিন্তু কেটে কুটে একদম রেডি করে পাঠিয়ে দিয়েছে আমার জন্য। আসলে মায়েরা এরকমই হয়, মেয়েদের প্রতি আলাদা একটা টান থাকে, আলাদা একটা যত্ন থাকে। এই মুরগিটা বেছে কেটে তারপর কিন্তু একদম ধুয়ে রেডি করে দিয়েছে, আমি যেন শুধু রান্না করতে পারি সেভাবে। তো যাই হোক, রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু কয়েকটা আলু দিয়ে দিয়েছি।
আর আয়নের বাবা গতকাল বলেছিল একটু দই বড়া খাবে। তো আমি কিন্তু ঝটপট দই বড়া বানিয়ে নিয়েছি। আর খুব সহজ রেসিপিতে কিন্তু আমি দই বড়া বানিয়েছি। কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটাতে মাসকলাইয়ের ডাল নেই। আমি বাসায় যে বেসনটা তৈরি করেছিলাম মসুর ডাল আর ছোলার ডাল দিয়ে, ওটাই কিন্তু গুলিয়ে নিয়ে তারপরে ব্যাটার তৈরি করে আমি ভেজে নিচ্ছি। মাসকলাইয়ের ডাল দিয়ে বানালে যেরকম সফট হয় ওই রকমভাবেই কিন্তু তৈরি করেছি। দই বড়াটা কিন্তু দারুণ সফট হয়েছিল আর খেতেও কিন্তু সুস্বাদু ছিল। তো এখানে কিন্তু বেসন তৈরি করতে ছোলার ডাল, মসুর ডাল আর সামান্য পরিমাণে পোলাওয়ের চাল ইউজ করেছিলাম। তো ওই বেসনটার মধ্যে পানি দিয়ে তারপরে একটু লবণ দিয়েছিলাম আর ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছিলাম। অনেকক্ষণ ধরে মিক্স করিয়ে নিয়েছিলাম। ভেতরে যেন কোনো লাম্পস না থাকে। তারপর কিন্তু আমি দেখতে পেয়েছেন ভেজে নিয়েছি। তবে ওইভাবে কড়া ভাজা যাবে না। একদম যেন মুচমুচে না হয়ে যায় ওইভাবে ভাজতে হবে। আর ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আর কোনো ঝামেলা নাই। ভেজে নেওয়ার পরেই শুধু দইয়ের মধ্যে আমি বিভিন্ন রকম মসলা মিক্স করে তারপরে উপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। দারুণভাবে কিন্তু টক দইটা টেনে নিয়েছিল। আর এখানে টক দই আমি মশলা হিসেবে ধনিয়া জিরার গুঁড়া, মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ আর চিনি ব্যবহার করেছিলাম। এবার সবকিছু একবারে দইয়ের সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে তারপরে বড়ার উপরে ছড়িয়ে দিতে হবে। আর নিচের দিকটাও কিন্তু উল্টে পাল্টে দিতে হবে যেন ২ দিক থেকেই বড়াটা দইগুলোকে টেনে নেয়। আপনারাও একবার আমার এই রেসিপি ট্রাই করে খেয়ে দেখবেন। একদম পার্থক্য বুঝতে পারবেন না। মাসকলাইয়ের ডালের যে বড়া না এটা কোনোভাবেই বোঝা যাবে না। কারণ এটা খেতে কিন্তু খুবই সফট হয়েছিল আর টেস্টও হয়েছিল। এর মধ্যে কিন্তু আয়নের বাবা একটু বাজারে গিয়েছিল বাজার করতে। বাসায় চিকেন ব্রেস্টটা একদমই শেষ হয়ে গিয়েছিল। তো ওটাই নিয়ে আসতে গিয়েছিল বাজারে। তো আমি কিন্তু এখন সব আলাদা, আলাদা করে রেখে দিচ্ছি। তবে আজকে সময় স্বল্পতার কারণে আমি কিন্তু ধুয়ে রাখতে পারিনি। এভাবে প্যাকেট করে রেখে দিয়েছি। যেদিন আমি বের করব ওইদিন ধুয়ে তারপর রান্না করব। আর মুরগির বুকের অংশ একটা রেখে দিয়েছি। এটা দিয়ে কিন্তু পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। মাংসটা কিন্তু প্রথমে কষিয়ে নিয়েছি। এরপর চাল দিয়ে তারপরে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু পোলাওয়ের চাল না, এটা কিন্তু পোলাওয়ের খুদ। এটাও খেতে কিন্তু বেশ মজা হয় খিচুড়ি রান্না করলে। আর খিচুড়ি খাওয়ার জন্যই কিন্তু আমি পোলাওয়ের চালের খুদটা নিয়ে এসেছি। অনেকে আছেন খুদের বৌয়া ভাতটা কিন্তু বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে খুবই পছন্দ করেন। তো চালটা ভেজে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর আজকে বাজারে যাওয়ার সময় আয়নের বাবাকে বলেছিলাম কাঁচামরিচ আনতে। কাঁচামরিচও নিয়ে এসেছে। তো আমি এই কাঁচামরিচগুলোর বোটা ছাড়িয়ে রাখবো। নয়তো দেখা যাচ্ছে পচে যাবে। কাঁচামরিচের বোটা ছাড়িয়ে রাখলে তখন কিন্তু দেখা যায় কাঁচামরিচটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে ভালো থাকে। কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আবারও হাজির হব নতুন দিনের নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আমি আপনাদের জন্য দোয়া করি সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্লিজ আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।